ইয়াবা টিয়াবা ব্যবসা করছে, কিন্তু সে সময় একটা সুবিধা ছিল, তাদের কিন্তু নেতা ছিল, কর্মীকে কন্ট্রোল করতো। এখন এই বাজারদের সময় সে দেখতেছে সবগুলা নেতা। আমাদের জানা মতে আপনি তো বাসে চড়া সচিব। আমি এখনও চড়ি অটো রিকশা, কারণ আমি রোজগার করি, তো আমার রোজগারের অনেকগুলো খাত থাকে। জি। আমি পুলিশ সার্ভিসের, তো সেই সময় একটা ভোটের মধ্যে মনে করেন দেখা গেল যে ভোটার 100 জন হইলেও ভোট হয়ে গেছে 110 জন। তো অতীতে আমরা লুটপাট দেখেছি, এবং আপনি ইন্টেরিয়াম গভর্নমেন্টের প্রফেসর ইউনূসের সরকারের কথা বলছেন যে এরা দেশটাকে শেষ করে দিয়েছে। 2014 বিনা ভোটে, কেমন, আমি ওটার উপর একটা কলাম লিখছিলাম তখন 14 পরে। ভোট দেখতে গিয়ে আমি কি যে দেখে ফেলেছি। এরশাদ যে উপজেলা করেছে, এটা একটা চমৎকার কাজ করেছিল না? স্বৈরাচার বলেন যাই বলেন, উপজেলা লেভেলে বিচার নিয়েছে, চমৎকার কাজ ছিল না? হ্যাঁ, কিন্তু যেই এরশাদ মার্শাল ল ডেকে বাজার থেকে ক্ষমতা নিয়েছে বিএনপি থেকে, সেজন্য বাজার ক্ষমতায় আসার সাথে সাথে 5 মিনিটের মধ্যে উপজেলা রেজুলেশন করে বাদ দিয়ে দিছে। আলোচনা শুরু করব জনাব বদিউর রহমান আপনাকে দিয়ে। জেলা প্রশাসক সম্মেলন তো বছরের পর বছর হয়ে আসছে, সরকারের নির্দেশনা কতটুকু বাস্তবায়ন করে বাস্তবে? আপনি প্রত্যেকবার জেলা প্রশাসক সম্মেলনের পরে যে সুপারিশগুলো হয়, পরের বারে এগুলার কিন্তু বাস্তবায়নও একটা পর্যালোচনা হয়। তো সেখানে আপনি দেখবেন যে বাস্তবায়নের রেটটা তো টোটাল গড় করলে 70-75% পর্যন্ত চলে যায়। তো বাস্তবায়ন ভালো। আর জেলা প্রশাসন সম্মেলনের মধ্যে সবচেয়ে বড় জিনিস যেটা হয় সেটা হইল ফিল্ড লেভেল থেকে, কেন্দ্রীয় পলিসি মেকিং লেভেল থেকে ফিল্ডে তারা কি ফিল করে সেটা এখানে উঠে আসে, যেটা সরকারের নীতি নির্ধারণের জন্য সুবিধা হয়। জেলা প্রশাসন সম্মেলনের ডিসি সাহেবদের সাথে আপনি দেখবেন মোটামুট দাগে সবগুলার দেখা সাক্ষাৎ হয়। হ্যাঁ, প্রত্যেকটা বড় ইনস্টিটিউশনের সাথে সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়, তারা অংশগ্রহণ করেন, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সবার সঙ্গে হয়। তারপরে এটা, যার ফলে এটা টু ওয়ে ট্রাফিক হয়। এবং পলিটিক্যাল গভর্নমেন্টের জন্য এটা বেশি সুবিধা হয় এই যে আমাদের দেশের পলিটিশিয়ান আর আরও উন্নত গণতান্ত্রিক দেশের পলিটিশিয়ানের মধ্যে একটু তফাৎ আছে। সে তফাৎ হইল আমাদের দেশে আমলারা যা জানে শুধু আমলার সাইডটা জানে, আর বাইরের পলিটিশিয়ান যারা উন্নত গণতন্ত্র তারা ব্যুরোক্রেসি জানে, সাথে সাথে পলিটিক্সও জানে। যে কারণে একটা কথা সবসময় উঠে যে আমাদের দেশে একজন আমলাকে হুট করে বাইরের থেকে এসে দিস ওয়ে অর দ্যাট ওয়ে, চাঁদা দিয়ে হোক, টাকা দিয়ে হোক, বা কারো সুপারিশে হোক মন্ত্রী হয়ে যায়, এমপি হয়ে যায়, তারা সিজন অনেক আমলাকে কন্ট্রোল করতে পারে না, কারণ ধার অথবা ভারে কাটতে হয়। আপনি ইন্ডিয়াতে কিন্তু একজন মন্ত্রীকে একজন আমলা লাভ দিতে কষ্ট হয়, রাইট। তার কারণ একই টাইমের মধ্যে স্টুডেন্ট লাইফে সমসাময়িক সময়ে একজন পলিটিশিয়ানে গেছে, আরেকজন আইসিএসে আসছে, ইন্ডিয়ান সিভিল সার্ভিস। তো ইন্ডিয়ান সিভিল সার্ভিসে যিনি আসছেন তিনি পরীক্ষা দিয়ে রেজাল্টের মাধ্যমে একটা উচ্চ পর্যায়ে সচিব পর্যন্ত যান, আর যিনি পলিটিক্সে গেছেন তিনি সেখানে মন্ত্রী পর্যন্ত যান। ওই মন্ত্রী কিন্তু পলিটিক্স করার সময় হি নোজ বোথ দ্য সাইডস বেটার, বোথ ব্যুরোক্রেসি অ্যান্ড দ্য পলিটিক্স। আর আমাদের এখানে ওই জায়গায় একটু ঘাটতি আছে। সেই ঘাটতিটার জন্য এই ডিসি সম্মেলনে আসলে অনেকে যাদের ঘাটতি থাকে সেখানে যোগ দিলে, শুনলে, ফিল্ড লেভেলের থেকে তরতাজা ডিসি সাহেবদের বয়ান শুনলে, ন্যারেটিভ শুনলে বুঝে ফিল্ডে কী অবস্থা আছে। তারা সিরিজ অফ প্রপোজালস নিয়ে আসে, সাজেশনস নিয়ে আসে, এগুলোর থেকে প্রচুর পরিমাণে অতীতের অভিজ্ঞতা দেখেছে অনেকগুলো গভর্নমেন্ট গ্রহণ করে, বাস্তবায়নও করে। অতএব ডিসি সম্মেলনটা একটা ইম্পর্টেন্ট রেওয়াজ এবং এটা ফলপ্রসূ হয় রাজনৈতিক সরকারের জন্য, সামরিক সরকার থেকে বেশি ফলপ্রসূ। আপনি তো সচিব হিসেবে সেখানে যোগদান করতেন, সচিবরাও তো টোটাল বিষয়গুলো মনিটরিং করে। জি, আমরা একটু বিজন কান্তি সরকার আপনার কাছ থেকে শুনবো। আপনি জেলা প্রশাসক ছিলেন, আপনি বিভাগীয় কমিশনার ছিলেন, এবং জেলা প্রশাসক হিসেবেও আপনি ডিসি সম্মেলনে যোগ দিয়েছেন, বিভাগীয় কমিশনার হিসেবেও। তো আপনার কাছ থেকে একটু যদি শুনি, বছরের পর বছর এই যে হয়ে আসে, জনাব বদিউর রহমান যে বিষয়টি বললেন যে
এখানে ব্যুরোক্রেসির সঙ্গে পলিটিশিয়ানদের অর্থাৎ মন্ত্রীদের সঙ্গে সচিব এবং অন্যান্য প্রশাসন ক্যাডারের অন্যদের একটা দূরত্ব থাকে, এই সম্মেলনের মধ্য দিয়ে সেই দূরত্ব কাটে। আর বাড়তি কি সুবিধা হয়? আর বাড়তি সুবিধা হচ্ছে যে জেলা প্রশাসকরা তো ফিল্ডে সরাসরি কাজ করেন, আর জেলা প্রশাসক হচ্ছে এমনিতে সরকারের একজন কর্মকর্তা, কিন্তু জেলা পর্যায়ে তিনি সরকারের মূল প্রতিনিধি হিসাবে কাজ করেন। যদিও সেই জেলাতে নির্বাচিত এমপি মন্ত্রী থাকেন, তারপরেও জেলা প্রশাসক সব কিছুর জেলার বিষয়গুলি সমন্বয় করেন। এবং জেলা প্রশাসকের কিছু ইউনিক অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে জেলা প্রশাসক সরাসরি সরকারকে লিখতে পারেন, সরকারের যে কোনো ডিপার্টমেন্টকে লিখতে পারেন। এটা কিন্তু অন্য ডিপার্টমেন্টরা সরাসরি লিখতে পারেন না। এবং মানুষও মনে করে যে জেলাতে জেলা প্রশাসক হচ্ছে সরকার, তাকে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক যে সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান সবগুলিকে সমন্বয় করতে হয়। অলিখিতভাবে সরকার বলতে জেলা প্রশাসককে বোঝা যায়। মানুষের প্রত্যাশা ওই রকম। রাজনৈতিক দলের কাছে অনেক সময় মানুষ মনে করে যে এর কাছে গেলে আমাকে হয়তো ভালোভাবে নেবে না, আমি হয়তো ন্যায় বিচার নাও পেতে পারি পলিটিক্যাল কারণে। কিন্তু জেলা প্রশাসক কিন্তু সবাইকে ধারণ করেন, এবং যে দলটা হয়তো ক্ষমতায় নাই সেও জেলা প্রশাসকের কাছে একটা আশ্রয় পায়, তার কথাটা বলতে পারে। কাজে জেলা প্রশাসক সমাজের খুঁটিনাটি সব কিছু জানেন, আর যিনি বেশি জানেন তিনি ভালো জেলা প্রশাসক হন। এবং যিনি সেই খুঁটিনাটিগুলি সরকারের কাছে কিভাবে উপস্থাপন করলে ভালো হবে এবং সরকারের কাজটা ভালোভাবে চলবে, মানুষ উপকার পাবে, সবার আগে হচ্ছে জনগণ, সবার আগে হচ্ছে দেশ। জেলা প্রশাসকের সেই বিষয়গুলি চিন্তা করতে হয়, এবং চিন্তা করে এই রিপোর্ট সরকারকে দেন। এবং আপনি আশ্চর্য হবেন যে জেলা প্রশাসকের যে রিপোর্ট সরকারের কাছে আসে, সরকার কিন্তু এটাকেই সঠিক রিপোর্ট মনে করেন। আপনার এলাকায় যদি একটা দুর্ঘটনা ঘটে, এর অনেক রকমের ব্যাখ্যা থাকে, কিন্তু সরকার অপেক্ষা করেন যে ডিসি কি রিপোর্ট দিলেন, ডিসি আর ব্যাখ্যা কি দিলেন। এই জন্য আমরা যখন এই কাজ করতাম, রাত 2টার সময় একটা ঘটনা ঘটলে আমরা 3টাতেই সরকারকে রিপোর্ট দিতাম, ফার্স্ট হ্যান্ড রিপোর্ট আমরা দিয়ে দিতাম, যেন সকালবেলায় পত্রিকা পড়ে পত্রিকার দ্বারা বিভ্রান্ত না হয়। যদিও আমি পত্রিকার বিরুদ্ধে অন্য কিছু বলছি না, কিন্তু পত্রিকার রিপোর্টে অন্য বিষয়গুলি আছে। আরো বিষয় কিন্তু জেলা প্রশাসকের রিপোর্টটা খুবই ইম্পর্টেন্ট থাকে, এবং সরকারও তার ভিত্তিতে কাজ করেন। রিপোর্ট আসে ওখান থেকে। হ্যাঁ, সেটা এইসব কারণে জেলা প্রশাসকের জেলা স্থানীয়ভাবে কাজ করার এটা হচ্ছে যে সম্মেলনের মধ্যে এই বিষয়গুলি আলোচনা হয়। জেলা সবগুলি মন্ত্রণালয়ের কাজ কি, জেলা ওই জেলায় কোন মন্ত্রণালয়ে কি কাজ করলে ভালো হবে, জেলা প্রশাসকের এরকম একটা সুপারিশ দেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী বা সরকার প্রধান যিনি থাকেন, সেটা বিভিন্ন সময় বিভিন্ন জন ছিলেন, তারাও কিন্তু সেটা শুনতে চান যে জেলা প্রশাসকরা কি বলেন। আজকেও মাননীয় প্রধানমন্ত্রী জেলা প্রশাসকদের কাছ থেকে আলাদা করে নিজে বসে মুক্ত আলোচনা করেছেন যে কে কি বলতে চান, কি বলেন। এবং উনি কিন্তু খুব ধৈর্য ধরে সবার কথা শুনেছেন এবং কিছু তাৎক্ষণিক সমাধান দিয়েছেন, এবং বাকিগুলো জেলা প্রশাসকদের লিখতে বলেছেন যে আপনারা আপনাদের সমস্যা এবং সম্ভাব্য সমাধান আমাদের জানান, সরকারকে জানান, আমরা ব্যবস্থা নিব। কাজেই এইটাই সেতু বন্ধ হয়। এই যে জেলা প্রশাসকের সাথে মানুষের, জেলা প্রশাসকের মাধ্যমে জনগণের সাথে সরকারের সেতু বন্ধ, অন্যান্য দপ্তরের সাথে সরকারের যে যোগাযোগটা, এটা জেলা প্রশাসক যদি সঠিকভাবে করেন তাহলে হয়। এবং জেলা প্রশাসক তো ওইভাবেই নিয়োগ দেওয়া হয় মোটামুটি, যারা একটু অভিজ্ঞ থাকেন। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আবার ফিরবো বদিউর রহমান, আপনার কাছ থেকে যদি আরেকটু জানতে চাই, সেটি হচ্ছে যে অতীতে তো একটা ধারাবাহিকভাবে একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট ছিল, সেই গভর্নমেন্টের বিদায়ের পর অন্তর্বর্তীকালীন সরকার 18-19 মাস অতিক্রম করছে, তারপর একটা নতুন বাস্তবতায় বর্তমান সরকার ক্ষমতায়। অভ্যুত্থান পরবর্তী এই সরকারের সময়ে তার নীতি, পলিসি ও অন্যান্য মানে তৃণমূলে মাঠ পর্যায়ে বাস্তবায়নের ক্ষেত্রে এই সম্মেলন আরও বিশেষ কোনো ভূমিকা রাখবে কিনা? আপনার প্রথমে যেটা বললেন তকমা, যেটা সরকার পরিবর্তন হলে কেউ স্বৈরাচার, কেউ ফ্যাসিস্ট, এই তকমাগুলো সাংবাদিকরাও ব্যবহার করে, অন্যরাও করে। এগুলো
আমরা ব্যুরোক্রেটিক পয়েন্ট অফ ভিউ থেকে ফিল্টার করি। ভালো কাজ অনেকেরই আছে, খারাপ কাজ অনেকের আছে। আলটিমেটলি কেউ টিকে থাকতে পারে, কেউ টিকে থাকতে পারে না। সেই জন্য নামকরণগুলো এগুলো হয়। অন্তর্বর্তী সরকারের কথা যেটা বললেন, অন্তর্বর্তী সরকার ইউনূস সাহেবের যে সরকারটা, এটাকে তো আমি সরকারও মনে করি না। এটা একটা দেশটাকে অনেক বছর পিছিয়ে দিয়েছে, ভায়োলেন্ট করেছে, জেনারেশনটাকে নষ্ট করে দিয়েছে, মানিতা নাই, বিশৃঙ্খল একটা অবস্থা সৃষ্টি করছে। তো সেদিক থেকে এখন যে চেঞ্জ ওভারটা হলো, যেমন অন্তর্বর্তী সরকারের শেষ দিকে আমাকে এরকম টক শোতে আপনাদের মতো পণ্ডিত ব্যক্তিরা জিজ্ঞেস করতেন যে চেঞ্জ ওভারটার নির্বাচন, আমি বললাম যে নির্বাচন হোক, এই সরকারটা থেকে আমরা রেহাই পেতে চাই। কারণ ইউনূস সরকার যা শুরু করছিল এটাতে দেশের জন্য কল্যাণমূলক কিছু ঘটে নাই, অকল্যাণমূলক হয়েছে। শেষ দিকে যেটা হইল, লন্ডন বৈঠকে তারেক সাহেবের ললিপপ দিয়ে সেখানে আলাপ করে দিয়ে ওনার সাথে পরামর্শ করে নির্বাচনটা দিয়ে ইউনূস সাহেব পার পেয়েছে। সেই প্রেক্ষিতে এখন যে জেলা সম্মেলনটা হবে, ডেফিনেটলি এটার মধ্যে রিয়েলিটি তুলে ধরবে। কারণ ডিসি সাহেবদের সম্পর্কে, সরকার সম্পর্কে আমলাদের দলীয়করণের একটা বদনাম আছে, রাইট? কেমন? জি। এবং এই দলীয়করণটা শুরু হয়ে এসেছে তো বেগম খালেদা জিয়ার আমলে, তার আগে কিন্তু দলীয়করণ ছিল না। প্রেসিডেন্ট জিয়ার সময় আমি ক্যাবিনেটে ছিলাম, ওনাদের ক্যাবিনেট মিটিং টিটিং সেগুলোতেও কাউন্সিল অফ মিনিস্টারতে যেতাম। প্রেসিডেন্ট জিয়া তো এই ব্যাপারে স্টিল তার অ্যাডমিনিস্ট্রেশন, লেট এলোন তার যে ফাল্টা তার ক্ষমতায় আসার পটভূমি, বঙ্গবন্ধু হত্যা, এসব নিয়ে সেটা আলাদা সাবজেক্ট। কিন্তু সরকার প্রধান হিসাবে, সরকার প্রধান হিসাবে, অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে স্টিল হি ইজ টপিং দ্য লিস্ট। আমি জানি না whether his son will be able to surpass him, bypass him, হ্যাঁ, সেটা পরে দেখা যাবে। কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের 55 বছরের অ্যাডমিনিস্ট্রেশন মধ্যে আমি তো মোটামুটি বঙ্গবন্ধুর সরকারের আমলে ডাইরেক্ট কাজ করি নাই, তখন চাকরিতে ব্যাংকে ছিলাম, চাকরিতে আসি নাই, কিন্তু পরের সরকার সবগুলোতে কাজ করেছে স্টিল। তার কারণ প্রেসিডেন্ট জিয়া মেরিটোক্রেসি এস্টাবলিশ করেছিলেন, মেধা, ট্যালেন্ট, এবং এমন ছিল সেখানে দলীয়করণের প্রশ্নে একটা উদাহরণ আমি দেই, শুনলে তাজ্জব হবেন। নরসিংদীর মোহাম্মদ আলী সাহেব সর্বশেষ স্বাস্থ্য সচিব ছিলেন, তো ওনাকে ইয়ারডিতে জয়েন্ট সেক্রেটারি হিসাবে পোস্টিং দেওয়ার কথা উঠল। তখন মুহিত সাহেব ইয়ারডির সেক্রেটারি, AM মুহিত। তো সবসময় তো তেলবাজ চাটুকার থাকে না, তো প্রেসিডেন্ট জিয়াকে তার আশেপাশের এবং কিছু আমলা বলল যে মোহাম্মদ আলী সাহেবকে ইয়ারডির মতো জায়গায়, গুরুত্বপূর্ণ জায়গায় জয়েন্ট সেক্রেটারি দেওয়া কি ঠিক হবে? বলে যে কেন? বলে তো বঙ্গবন্ধু ভক্ত। তখন প্রেসিডেন্ট জিয়া বলছিল অফিসারের সততা, বলে যে 100%, দক্ষতা আনডাউটেডলি দক্ষ। বলে তাহলে আমার অসুবিধা কি? বঙ্গবন্ধু হইলে আমার, ভক্ত হইলে আমার অসুবিধা কি? অফিসার যদি সৎ হয় এবং দক্ষ হয়, আমার তো যথেষ্ট, উনি পোস্টিং দিলেন। ক্যান ইউ থিঙ্ক অফ ইট? আর পরবর্তীতে যেগুলো হইল, এটা আলিমোনা, এটা বাজাদ মোটা, এটা বিএনপির, এটা জামাতের, নামের পাশে ABJ লিখে যে দলীয়করণ শুরু করলো, আমলাতন্ত্রের সৌন্দর্য শেষ হয়ে গেল, বিভাজন হয়ে গেল। তার ফলশ্রুতিতে জনতার মঞ্চ হইল, ফলশ্রুতিতে ফান্ডা গার্ডেনে বৈঠক হইল, ফলশ্রুতিতে উত্তরা ষড়যন্ত্র হইল। উই ওয়ান্ট টু গেট রিড অফ ইট and we want a breakthrough in this regime now. আপনি যথার্থ। আমার মনে হয় যে বিজন কান্তি সরকার, আপনি এই ইস্যুতে কিছু বলবেন কিনা? না, এটা হচ্ছে যে আমরা কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রী জেলা প্রশাসক সম্মেলনে যে কথা বলেছেন তাতে আমরা খুব আশ্বস্ত হয়েছি। তিনি কিন্তু এই একটু আগে আমাদের বদিউর রহমান সাহেব যেটা বললেন, মেধার বিষয়টা, মেধা এবং যোগ্যতা, কিন্তু মেধা যোগ্যতাকেই আজকে প্রাধান্য দিয়েছেন, রাইট, এবং বলেছেন যে এইটাই আমাদের যোগ্যতা হবে, মাপকাঠি হবে, পদোন্নতি, তারপরে বলছেন যে আপনারা শুধুমাত্র প্রমোশন এবং পদায়নের জন্য ব্যস্ত থাকবেন না, আপনাদেরকে আমরা যা মেধা এবং যোগ্যতার ভিত্তিতে যার যেভাবে পদোন্নতি পদায়ন করা দরকার আমরা সেটা করতে চাই, এটা নিয়ে ব্যস্ত থাকা উচিত হবে না। এবং উনি তাদেরকে সতর্কও করেছেন যে আপনারা
এই মানে কোনো রকম বায়াসনেসের মধ্যে যাবেন না, এবং আমরা একটা ভালো প্রশাসন করতে চাই এবং দেশের সব মানুষের কাছে আমরা ভালো প্রশাসন উপহার দিতে চাই। তিনি এটাও বলেছেন যে দেখেন, আপনারা কিন্তু 12 সালে, 14 সালে, 18 সালে, 24 সালে কিন্তু ভালো নির্বাচন করতে পারেন নাই, কিন্তু এবার আপনারা নির্বাচন ভালো করতে পেরেছেন, কাজে আপনাদের দ্বারা ভালো কাজও সম্ভব, এটা বোঝা যাচ্ছে। উনি এগুলিও বলেছেন। এবং তিনি আরও বলেছেন যে আপনারা যে শুধুমাত্র আমরা সরকার থেকে যে পলিসি আমরা দিব বা যে কাজটা দিব এইটা ছাড়াও স্থানীয় পর্যায়ে মানুষকে উন্নত জীবন গড়ার জন্যে নিজেরাও কিছু কিছু কর্মসূচি তৈরি করবেন। উনি উদাহরণ দিয়েছেন যে আপনারা ইচ্ছা করলে সেখানে প্রতিভা অন্বেষণ করতে পারেন, ছেলে মেয়েদের মধ্যে কম্পিটিশান চালু করতে পারেন, তার মধ্য থেকে মেধার ভিত্তিতে ভালো ছেলে মেয়ে বের হয়ে আসবে, তাদেরকে কথা বলার সুযোগ দিবেন, তাদের মধ্যে গান বাজনা নাটক তারপরে অন্যান্য ধর্মীয় চর্চা এইগুলির বিষয়েও কিন্তু আপনারা নিজেরা স্ব-উদ্যোগে প্রত্যেক এলাকায় এই কাজগুলি করতে পারেন। উনি কিন্তু এই পরামর্শ দিয়েছেন। কাজে আমরা আশাবাদী যে তার যে নির্দেশনা এবং তিনি যেভাবে চান আমরা যদি সঠিকভাবে সেগুলো বুঝতে পারি, এবং আমার বিশ্বাস জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার যারা এসেছিলেন তারা সেটা অনুধাবন করেছেন, এবং যারা সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন, সবাই উপস্থিত ছিলেন না, কিন্তু যারা কনসার্ন সংশ্লিষ্ট কর্মকর্তা, সচিব, তারা কিন্তু উপস্থিত ছিলেন এবং তারাও এটা অনুধাবন করেছেন এবং সঠিক নির্দেশনা তারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পেয়েছেন। কাজে আমরা খুব আশাবাদী যে তিনি কিন্তু ওই যে একটু আগে বদিউর রহমান সাহেব যেটা বললেন যে টু ওয়ে ট্রাফিক, যে এই জেলা প্রশাসক, কমিশনার তাদের যে বিষয়গুলো সরকারকে বলবেন এবং সরকার উচ্চ পর্যায়ে এগুলির বিশ্লেষণ করে যে সিদ্ধান্ত দিবেন তাদের কাছে আবার যাবে এবং সেটা জনগণের মাঝে প্রবাহিত হবে, কাজটা করা হবে। কাজে সেইটা কিন্তু ভালো হবে বলে আমি মনে করছি। আবার ফিরবো আপনার কাছে বদিউর রহমান, আপনি যে বিষয়টি বলছিলেন যে মেধা এবং যোগ্যতার যে বিষয়টি, আমাদের বিজনকান্তি সরকার সেই বিষয়েই প্রধানমন্ত্রী আজকে জেলা প্রশাসক সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে সুস্পষ্ট করে বলেছেন। পাশাপাশি তিনি আরেকটি কথা বলছেন, রাজনৈতিক দলের মতো প্রশাসনের কর্মকর্তাদের ক্ষমতাও চিরস্থায়ী নয়, এটা মাথায় রেখেই সবাইকে কাজ করতে হবে। কি মনে করেন আপনি? এটা তো নির্ভর করবে পলিটিক্যাল মাস্টার্স কিভাবে গাইড করবেন। রাইট। আপনি এই যে একটা কথা আসছে আজকে, যদি যেটা বিজন বললেন যে প্রধানমন্ত্রী বলেছেন আপনারা একটা ভালো নির্বাচন করতে পারেন। 2008 আওয়ামী লীগ ভোটে আসছে, এটিএম শামসুল হুদার প্রধান নির্বাচন কমিশনার যেটা করেছে, যেভাবে হোক সেটা তো একটা ভোট হয়েছে। 2014 বিনা ভোটে, কেমন? আমি ওটার উপর একটা কলাম লিখছিলাম তখন 14 পরে, ভোট দেখতে গিয়ে আমি কি যে দেখে ফেলেছি। যুগান্তরে ছাপা হয়েছে, যুগান্তরে কলাম। হ্যাঁ, খুব বিখ্যাত কলাম আপনার। হ্যাঁ, তারপরে 2018 এটা তো হয়ে গেল রাতের ভোটে, তাহলে 2008 ভোটে, 2014 বিনা ভোটে, 2018 রাতের ভোটে, আর 24-এ আমি ডামি লোক কিন্তু প্রশাসনে আমলা ওরাই। কেমন? 8 ইলেকশন করলে যারা করেছে তারা করেছে। ইট ডিফেন্স ফেয়ার ইলেকশন হবে কিনা, ইট ডিফেন্স অন দ্য পলিটিক্যাল মাস্টার্স ডিজায়ার। পরিষ্কার। কারণ এক সময় আপনি এবিএস সর্দার সাহেবের নাম শুনে থাকবেন, এনএসআর প্রধানও ছিল, গভর্নমেন্টের সচিব ছিল, পুলিশ সার্ভিসের। তো সেই সময় একটা ভোটের মধ্যে মনে করেন দেখা গেল যে ভোটার 100 জন হইলেও ভোট হয়ে গেছে 110 জন। তো পরে বললো যে 10 জন বেড়ে গেল, বলে যে স্যার হুকুম দিছিলেন তো সিল মারতে, তো সিল মারার সময় ছিল না, তো এখন কমায় ঠিক করে দেব। তাহলে ব্যুরোক্রেট ডিসি সাহেবরা বলেন এই যে বাক্সের মধ্যে রাতে ভোট ভরাট করছে লিয়াজোর মধ্যে, কোথার থেকে ইনস্ট্রাকশন আসছে? ফ্রম দ্য পলিটিক্যাল মাস্টার্স। রাইট। তো পলিটিক্যাল মাস্টার যদি শক্ত থাকে, এটা না করে, তাহলে দেখবেন যে এটা ঠিক হবে। কোনো ব্যুরোক্রেটের ঘাড়ে দুটো মাথা নেই। বিজন সাফার করেছে, হি নোস। পলিটিক্যাল সাফার করেছে, পদোন্নতি বঞ্চিত হয়েছে।
বিজন সাফার করেছে এবং এই বদিউর রহমানও সাফার করেছে। তাকেও 4 বার সচিব পদে প্রমোশন দেওয়া হয় নাই। একটা কমিশন করতে বলেছিলাম দরখাস্ত দিয়ে, কেন হয় না বলেন, কারণ কেউ জানে না। এবং পদোন্নতি বঞ্চনা একটা বইও তো লিখলাম। আজ পর্যন্ত তো কোনো সরকারি কর্মকর্তা বলল না যে বদিউর রহমানকে কেন প্রথমবার 2005-এ সচিব পদে পদোন্নতি দেওয়া হয় নাই, পরপর 4 বার। তো এগুলা ঘটে যাচ্ছে। আমরা পলিটিক্যাল মাস্টার্সকে আমাদের আমলারাও মিসগাইড করে, নিজেদের সুবিধার জন্য অনেকে যাইয়া হুইসপারিং করে। আরে বদিউর রহমান সে তো ওই যে 32 নম্বরে যেত, হ্যাঁ, অতএব সে আওয়ামী লীগ, অতএব তার পদোন্নতি দেয়া যাবে না। আর সে তো শেখ কামালের সাথে একসাথে ঘুরছে, অতএব সে আওয়ামী লীগ। আবার ওই মেরিটটা নাই। আবার এইভাবে সরকার এরারে আবার আরেকবারে জবাই করছে। সেইগুলার খেসারত কি হইল? সিভিল সার্ভিসটা ড্যামেজ হয়ে গেল, সৌন্দর্যটা নষ্ট হইল। আমি আশা করব এবার এখানে তো সিভিল সার্ভিসের লোকজনও আছে এই সরকারের মধ্যে, বিভিন্ন পদে, উপদেষ্টা পদে আছে একজন, তারপরে যাইয়া বিশেষ সহকারীতে আছে, তারপরে যাইবা আবার এমপি হিসাবেও আছে। তারা যদি তাদের ভোগান্তির ইতিহাসটা মনে রাখে, প্রতিশোধ পরায়ণ না হয়, যেটা আমরা পলিটিক্সের মধ্যে দেখেছি, পলিটিক্সের মতো যে নোংরা, তারা এত কড়া প্রতিশোধ পরায়ণ হয় যে দেখা গেল আপনার দলের মধ্যে সংস্কার করতে চাইল, 111-এর সময় সংস্কার করতে চাইল না। তো এখন তো একজন জীবিত আছে, উনি শেষ পর্যন্ত স্পিকার হইলেন, তাকেই তো চিঠি দিয়েছে এটিএম শামসুল হুদা সাহেব, মূল বিএনপিকে চিঠি না দিয়ে হাফিজ সাহেবকে চিঠি দিয়েছে। সাইবুর রহমান খোলা জিফের মধ্যে একটু উড়াল দিতে চেয়েছেন, মান্নান ভূঁইয়াও করতে চেয়েছেন। তো সেখানে কি হলো, মান্নান ভূঁইয়া মারা গেল, বেগম খালেদা জিয়া একটু দুঃখ তো প্রকাশ করেন নাই, কারণ এই জাতীয় ঘটে। আবার হাসিনা খালেদা এই দুইজন তো সবসময় মোটামুটিভাবে কাউকে কেউ সহ্য করতে পারেন নাই। এই সংসদের মধ্যে কেউ নিশি কুটুম্ব বলেছেন, কেউ চুপ বেয়াদব বলেছেন। তো এইবার যদি যেটা দেখা গেছে, ব্রেক থ্রোটা যদি তারেক সাহেব যেভাবে আসতেছেন করতে পারেন, এখন পর্যন্ত যেভাবে তিনি বিরোধী দলের ওই এর বাসায় শফিক সাহেবের বাসায় গেলেন, নাহিদের বাসায় গেলেন, এগুলা তো একটা নতুন একটা জেস্টার। এটা বিদেশে এনলাইটেন গণতন্ত্রে যেভাবে হয় সেই জেস্টারটা উনি শো করেছেন। যদি এটা ধরে রাখতে পারেন, তাহলে এখন যে প্রাণবন্ত সংসদের মধ্যে শফিকুর রহমান সাহেব বলতে বাধ্য হয়েছে আমরা আন্দোলন করবো কিন্তু বিদ্রোহ করবো না। কেমন? তো আমার মনে হয় যে ইয়েস, ইফ হি বিকামস মোর ফাদার লাইক, যেটা আমি আগেও বলছি, দেন মাদার লাইক হি উইল বি মোর সাকসেসফুল। যে কথা জনাব বদিউর রহমান বলছিলেন যে তারেক রহমান একটা ব্রেক থ্রো দিচ্ছেন, উনি পার্লামেন্টে দিচ্ছেন, জেলা প্রশাসক সম্মেলনেও সেরকম কোনো ব্রেক থ্রু আপনি দেখেছেন কিনা? অবশ্যই, কারণ এর আগে আজকে তিনি জেলা প্রশাসকদের সাথে বা বিভাগীয় কমিশনারদের সাথে যে খোলামেলা অন্তরঙ্গ আলাপ আলোচনা করেছেন এবং নিজে খোঁজখবর করে যেভাবে জানতে চেয়েছেন, আগে কিন্তু অতীতে কোনো প্রধানমন্ত্রীকে এটা অতীতে যেটা হইতো যে প্রধানমন্ত্রী খুব ফর্মাল থাকতেন, আজকে কিন্তু প্রধানমন্ত্রীকে খুব ইনফর্মাল মনে হয়েছে। উনি একবার বলছেন যে দেখেন এটা ইনফর্মাল কথাবার্তা, আপনাদের যা বলার বলবেন, আমি যা জিজ্ঞেস করার আমি জানতে চাইবো। উনি প্রত্যেকটা ডিসি যখন কথা বলেছেন উনি তার মধ্যে ঢুকেছেন এবং উনিও অনেক প্রশ্ন করেছেন। যেমন ধরেন উনি ভূমি অধিগ্রহণ নিয়ে অনেক কথা হয়েছে, এটা খুবই একটা বিতর্কিত জায়গা এবং খুবই একটা কমপ্লিকেটেড ওয়ার্ক ফর দ্য ডেপুটি কমিশনার্স, বিশেষ করে ক্ষতিপূরণ দিতে হয়, অনেক জটিলতা আছে। উনি কিন্তু ভিতরে ঢোকার চেষ্টা করেছেন এবং উনি সমাধান বাতলে দেওয়ার চেষ্টা করেছেন এবং যেটা উনি মনে করেছেন যে এই মুহূর্তে আমি বাতলে দিতে পারছি না সমাধানটা, উনি এগুলি নিয়ে পরে আলোচনা করে ডিসি সাহেবদের জানাবেন বলেছেন এবং নিশ্চয়ই উনি জানাবেন। তারপরে আগে কিন্তু এত ঘনিষ্ঠভাবে নিবিড়ভাবে কথাবার্তা কম হয়েছে। এবার হতে পারে যে ওনার এই যে উনি যে ব্যাকথ্র একটা করতে দিচ্ছেন সব ব্যাপারে, উনি যে সাধারণ জীবন চালু করার চেষ্টা করছেন এবং উনি নিজে দেখেন গাড়িতে ফ্ল্যাগ উনি নেন না। তারপরে অনেকগুলি গাড়ি বহর ছিল আগে, প্রধানমন্ত্রী গাড়ি বহর উনি কিন্তু কমিয়ে খুব অল্প গাড়িতে নিয়ে এসছেন এবং এইটা অবশ্য উনি প্রায় সময় সচিবালয়ে অফিস করেন। আমাদের কাছে মনে হয়েছে যে উনি আগে ওই তেজগাঁও অফিসে
সবসময় সচিবদের ডাকা, মন্ত্রীদের ডাকা সময়, এবং এখন তো যানজটও একটা বড় সমস্যা, উনি কিন্তু নিজেই এইগুলি অ্যাভয়েড করেন। যেমন আজকে উনি হেঁটে গেছেন উসমানী উদ্যানে, ওসমানী থেকে উনি হ্যাঁ সচিবালয় হেঁটে এসছেন, হেঁটে গেছেন। তার মানে ওই এইগুলিকে উনি আমাদেরকে বোঝানোর একটা চেষ্টা করছেন যে আমি অনেক কিছু, আমরা যে এই যে আড়ম্বরভাবে যে কাজগুলি আমরা করি বিনা কারণেই, এগুলিকে ইচ্ছা করলে পরিহার করা যায়, এবং পরিহার করে অনেক সহজভাবে অনেক কাজ করা যায়, এবং সবাই একসাথে থেকে যখন যা লাগবে আমরা কিন্তু আলোচনা করে সমাধান করতে পারি। এবং উনি সকাল 9টায়, জাস্ট 9টায় অফিসে যান, এটা তো এর আগে কখনো হয়নি। আপনি যে বিষয়টি বলতে চাচ্ছেন হ্যাঁ। যে ডিসি সম্মেলনটা এবার ইন্টারেক্টিভ হয়েছে, খুবই বেশি ইন্টারেক্টিভ হয়েছে। যেটা অতীতে শুধু ফর্মাল হতো, ডিসিরা বক্তব্য দিত, প্রধানমন্ত্রী বক্তব্য দিত, কিংবা মন্ত্রীরা বক্তব্য দিত, শেষ হয়ে যেত। জি, ওনার সাথে যে আজকের অধিবেশন আমাদের সকালে যে মানে খোলামেলা আলোচনা হয়েছে, এটা খুবই প্রাণবন্ত এবং খুবই অর্থবহ হয়েছে আমি মনে করি। এবং তিনি এই বিষয়গুলি জানতে চান, এবং উনি অনেক ব্যাপারে ডিসি সাহেবদের অনেক পরামর্শ দিয়েছেন যে আপনারা এটা এইভাবে করলে ভালো হবে, এবং আপনারা কেন করবেন না, আপনারা যে জায়গার যে বিষয়গুলিকে হাইলাইট করা যায় সেগুলিকে আপনারা নিজেরা স্বউদ্যোগে এই কাজগুলি আপনারা করবেন, এবং করলে পরে সরকারের কাছ থেকে সহযোগিতা পাবেন। আমার মনে হয় যে একটা বিষয় উনি আরো জোর দিয়েছেন, সেবা প্রার্থীরা যেন হ্যাঁ, হয়রানির শিকার না হয়। কারেক্ট। হ্যাঁ, এটা তো খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে জেলা প্রশাসকের কাছে কারণে অকারণে মানুষ আসে, এবং মানুষ কিন্তু যখন কোনো কাজের কোনো জায়গা পায় না তখন জেলা প্রশাসকের কাছে আসে। তো জেলা প্রশাসক যদি তাদেরকে তাড়িয়ে দেন, কাজটা যদি গুরুত্ব না দেন, তাহলে মানুষ কিন্তু হতাশ হয় এবং বলে যে আমি কার কাছে যাব। কাজে ইনি বলেছেন যে অন্ততপক্ষে মানুষ যেই আসবে তাকে সেবাদানে একটা আন্তরিক আপনাদের হতে হবে, এবং সেবাদানে যদি আন্তরিক হন তাহলে মানুষের একটা আস্থা হবে যে আমরা গিয়েছিলাম ডিসি সাহেবের কাছে, ডিসি সাহেব যেহেতু সরকারের এখানে প্রতিনিধিত্ব করছেন, তার কাছে একটা বিচার পেয়েছি এবং তার কাছে একটা জবাব পেয়েছি, এবং আমার জিনিসটা উনি দেখবেন এই ব্যাপারে উনি আশ্বস্ত করেছেন। জি, আবার ফিরবো আপনার কাছে। বদিউর রহমান, কি বলবেন আপনি এই আলোকে? ইন্টারেক্টিভ আপনার জেলা প্রশাসনটা তো একটা ইনস্টিটিউশন, সঠিক। এটা আগে যে সেতুবন্ধন বলা হয়েছে, ফিল্ডের নার্ভটা সরকারের কেন্দ্রীয় প্রশাসনের মধ্যে তাদের মাধ্যমে আসে। আপনার মনে থাকতে পারে, অবশ্যই মনে আছে আপনাদের, জেলা প্রশাসনটা এত গুরুত্বপূর্ণ ছিল, জেলা প্রশাসকের বাড়িতে পতাকা উঠত, সঠিক মনে আছে? হ্যাঁ। কিন্তু সেটাকে খাটো করার জন্য, ডিজোন করার জন্য এরশাদের আমলে সে পতাকা নামানো হয়েছে, গুরুত্ব কমায় দেয়া হয়েছে। কারণ ভোটের মধ্যে যদি আপনি বেশিরভাগ ক্ষেত্রে ডান্ডাওয়ালার বেশি শক্তিটা পছন্দ করেন, সিভিলটা না হয়ে, তাহলে যা ঘটে সে সময় সেটা করার চেষ্টা হয়েছে। এটা করতে যাইয়া জেলা প্রশাসনটাকে একটু খাটো করা হয়েছে। এই খাটো করে ভালো হয়নি, কারণ জেলা প্রশাসক তো অ্যাডমিনিস্ট্রেশন জেলা, কিন্তু হি ইজ ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। রাইট। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ছিল এসপি সাহেবের এসিআর লেখার, সেগুলা উঠে দেওয়া হয়েছে। চেক অ্যান্ড ব্যালেন্স, এতে হয়তো আমার পুলিশ ক্যাডারের ভাইরা অসন্তুষ্ট হয়, সেটা একটা চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য নিয়ম যেখানে থাকবে জেলা প্রশাসক সেটা থাকতে হবে। আমি জানি না এবার ব্রেক থ্রু করে তারা সেটা রেস্টোর করার চেষ্টা করবেন কিনা, কারণ ইনস্টিটিউশনাল বেনিফিটের মধ্যে আপনি যোগ্য লোককে দিলে তার যোগ্য লোক হবে। যদি আপনি ইন্টার ক্যাডারে এসে জেলা প্রশাসক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আরেকজন ডিস্ট্রিক্টের অফিসারের এক পর্যায়ে নিয়ে আসতে চান, তাহলে কোঅর্ডিনেশন থাকবে না। দেয়ার লাইজ আওয়ার ট্রেজেডি একটা পয়েন্ট। কেমন? আরেকটা জিনিস হলো আপনার প্রধানমন্ত্রী যেহেতু অনেকগুলো ব্রেক থ্রু করছেন, উনি সচিবালয় অফিস করছেন, প্রধানমন্ত্রীর কার্যালয় কিন্তু আগে ছিল না। তো নূতন এই প্রধানমন্ত্রী কি তার প্রধানমন্ত্রীর কার্যালয় হিসাবে যে একটা লাটবহর আছে এটা উঠাই দিবেন কিনা? যদি উঠাই দেন তাহলে এটা একটা মাইলস্টোন হবে, দরকার নেই। উনি ক্যাবিনেটের একটা অংশে যেটা অফিস করতেছেন সেটা করতে পারেন। আপনি এই দপ্তর নিয়ে বলছেন, আপনি আপনার অতীতের যে দপ্তরে আপনি প্রধান ছিলেন, জাতীয় রাজস্ব বোর্ড, সেটি সেগুনবাগিচায় যে অফিস ছিল, আর এখন তো রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কার্যালয়ের সামনে তো 7 স্টার লবির মতো অবস্থা। কি বলবেন সেই আলোকেও?
এটা সেটা বলবো আমি, সেটা হইলো বিল্ডিং করার সময় আপনি রাজস্ব বোর্ডের অফিস করার সময় যারা এই প্ল্যানটা করেছে, ওইটা তো একটা বিএনপি বস্তি নামে বস্তি ছিল আগে, সেটা উচ্ছেদ করার জন্য প্রথম অ্যাটেম্প আমি নিয়েছিলাম সেই সময় কাজ করার জন্য পিডব্লিউডি হিসেবে। তখন আমার সাথে যে বৈঠক ছিল ওইখানে অফিস করার সময় আমি বলছিলাম যে যত ইকোনমিক অফিস করা যায়, আপনি সচিবদের বাসা দেখেন, এখন আমার ফেলো কলিগরা গড়ের শত্রু বিভীষণ আমাকে বলে, আমি সচিবদের নতুন বাসা করলো না এখানে, ওই যে পুলিশ নিবাস, হ্যাঁ সচিব নিবাস। সচিব নিবাস, সেখানে এক বাসা আমি গিয়েছিলাম, আমি গিয়ে তো খেয়ে হারাই ফেললাম। এই গরিব দেশের সচিবের বাসা দেখে ওরে বাবা এটা শুরু কোথায়, আমার সামান্য যে বাসা এটাই আমার গিন্নিকে বলি আমার বাসা অনেক বিরাট, উত্তরে হিমালয় পর্বত, দক্ষিণে বঙ্গোপসাগর। ওই সচিবদের বাসায় গিয়ে আমি হারাই গেলাম, এই ওয়ারে ওয়ারে এত রুম কি আসবে। তারপরে আবার আরেকবার অ্যাটেম্প্ট হয়েছিল এগুলা প্রকারান্তরে লিগ্যালাইজ ব্রাইব করা আমলাদেরকে, যেমন ডেপুটি সেক্রেটারি লেভেল পর্যন্ত বিনা সুদে গাড়ি দেয়া, শেখ হাসিনা আমলে যেটা করা হয়েছে, ইট ওয়াজ টোটালি আননেসারি। গাড়ি পাওয়ার পরে কি সবাই গাড়ি ব্যবহার করতেছে নিজেরটা? মেনটেনেন্স খরচ দিচ্ছে। আমি যখন জয়েন্ট সেক্রেটারি ছিলাম ক্যাবিনেট ডিভিশনে, তখন আমি সরকারের কাছে লিখিত দরখাস্ত করেছিলাম যে আমাকে সফট ইন্টারেস্টে 4 থেকে 5% ইন্টারেস্টে গাড়ি কেনার লোন দেওয়া হোক, আমি সরকারের গাড়িটা নেব না। আমি একটা ক্যালকুলেশন করে দেখিয়েছিলাম আমার জন্য যে ড্রাইভার থাকে, গাড়ির তেল যায়, ড্রাইভারের ওভারটাইম হয়, ড্রাইভারের পেনশন হয়, তার বাসা ভাড়া হয়, সমস্ত টাকা হিসাব করলে আমার একজন ড্রাইভার সহ গাড়ির পিছনে সরকারের যে সম্পদ যায় তার চাইতে আমি 4 থেকে 5% সুদে গাড়ির লোন দিলে আমারটা আমি চালাবো। না, আমাদের জানা মতে আপনি তো বাসে চড়া সচিব। আমি এখনও চলি অটো রিক্সা, কারণ আমি রোজগার করি, তো আমার রোজগারের অনেকগুলো খাত থাকে। জি। আমি যদি 1 নম্বর 10 নম্বর হাইটা যাই 40-80 টাকা আমার বেঁচে যায়। তো এখন এই ব্রেক থ্রুটা হবে ইআরডি, ওই অফিসটা তো করে ফেলছে এরকম। ইআরডি যেটা আছে এখন, আগে এক্সটার্নাল রিসোর্সেস ডিভিশন, এখন ইকোনমিক রিলেশন, বেদরকারি। আমি সেখানে দুই ক্যাপাসিটি 2বার কাজ করেছি। আমি যখন ডেস্ক অফিসার ছিলাম 96 সালে 76টা সেকশন, ডক্টর মশিউর রহমান সচিব, তার আগে লুৎফুল্লাহ মজিদকে 1 সপ্তাহের জন্য ফেললাম। আমি মশিউর রহমান সাহেবকে বললাম যে স্যার এই 76 সেকশনের ইআরডি কাজ কি? আমি একা এডিশনাল সেক্রেটারি 2টা এডিশনাল সেক্রেটারি কাজ করি, তারপরে তো আমার 2 ঘন্টার কাজ থাকে না। তো তাহলে এটা উঠাই দেন। এখন সেটা মিনিমাইজ করবেন কিনা অস্ট্রিয়ারিটিতে। এক সময় ফাইন্যান্সের আন্ডারে 6টা ডিভিশন করা হয়েছিল, ফাইন্যান্সে আবার একজনকে খুশি করার জন্য একটা মুখ্য সচিব করেছে। যেমন আমাদের সিভিল সার্ভিসে এখন সিনিয়র সচিব, জিয়াউর রহমান সাহেব মশিউর রহমানকে খুশি করার জন্য, দাদু মিয়াকে খুশি করার জন্য সিনিয়র মন্ত্রী পদ করছিলেন, উনি সিনিয়র দিয়ে। তো সিনিয়র সচিব বেদরকারি, আমলার মধ্যে সিনিয়র সচিব একটা ক্যাবিনেট সেক্রেটারি, দ্যাট ইজ মোর দেন সাফিসিয়েন্ট। মুখ্য সচিবের দরকার নাই, প্রধানমন্ত্রীর কার্যালয়ের দরকার নাই, ব্রেক থ্রু এগুলা করতে হবে। এখন করতে গেলে যদি উনিরা অসন্তুষ্ট হয় তাহলে তো ব্রেক থ্রু হবে না। সামবডি উইল হ্যাভ টু টেক ইনিশিয়েটিভ, হোয়াট মিস্টার তারিক ক্যান ডু, আমার মনে হয় করতে পারে আর কি। এখন এই যে সেবা প্রার্থীরা যেন হয়রানির শিকার না হয় জেলা প্রশাসকদের কার্যালয়ে গিয়ে, তার যে এই ইনস্ট্রাকশনটা কি মনে করেন আপনি? মানবেন কি না এই ইনস্ট্রাকশন সবাই দেয়, কোন আমলে কে না দিয়ে আসছে সেটা একবারে প্রথম থেকে এই পর্যন্ত সব সরকার প্রধান দিয়ে আসে, কিন্তু দিয়ে আসার পরে ফলো আপ হয় কিনা? মনিটরিংটা কতটুক হয়, আপনি ফলো আপ কতটুক করেন। ঘরের কাজের যে সাহায্যকারী থাকে, ওর থেকে যদি বেগম সাহেব একটু কাজ বেশি না বুঝে, হ্যাঁ, right. তাহলে ওই সাহায্যকারী যেটুক কাজ করছে, চামচের কাঁটা চামচের ভাঁজে ভাঁজে ময়লাটা ঠিকমতো পরিষ্কার করছে কিনা সেটা দেখার জন্য তার একটু বেশি জানা থাকতে হবে। বিজনকান্তি সরকার, কি বলবেন আপনি? এই যে প্রশাসন বিকেন্দ্রীকরণ কিছু মানে অভিজাত একটা ভাব সৃষ্টির জন্য সরকারের মানে অর্থের অপচয় করে এইসব বিষয়, এটা তো কোনো মতেই গ্রহণযোগ্য না। এটা আগে হয়ে আসছে, আর গত 17 বছর যেটা উনি বলছেন হ্যাঁ। যে অনেক কিছু করা হয়েছে ঘুষ হিসেবে দেওয়া হয়েছে, এবং এটা কিন্তু এখন বোঝা যাচ্ছে যে প্রশাসনকে এইভাবে সুযোগ সুবিধা যেটা দেওয়া হয়েছে অপ্রয়োজনীয় ছিল অনেক কিছুই, এবং সেগুলি এখন প্রয়োজনীয় করা দরকার, সেটা ঠিক আছে। এবং একটা সত্যি কথা, যদি কাউকে আপনি গাড়ির কোনো লোন দিয়ে থাকেন,
তাহলে সে আর সরকারি গাড়ি কেন ব্যবহার করবে? গাড়ির লোন না খালি খরচ দিচ্ছেন, কাজে তার সরকারি গাড়ি ব্যবহার করা উচিত না। প্রধানমন্ত্রী দৃষ্টান্ত স্থাপন করেছেন, তিনি সরকারি তেল নেন না, এখন কিন্তু আমাদেরও অন্য মন্ত্রীরা যাদের না নিলেও চলে তারা কিন্তু নিচ্ছে কেন? না, যারা আমলা আছে বা যারা সরকারে কাজ করছে তাদের যদি এরকম থাকে যে আমরা সরকারের কাছ থেকে এই লোন নিয়েছি, তারপরে প্রতি মাসে এই ড্রাইভারের খরচ বাবদ, গাড়ির তেল বাবদ টাকা পয়সা নিচ্ছি, তারপরে তো তার সরকারের অন্য গাড়ি নেওয়া উচিত না। কিন্তু আমার এখনও মনে হয় যে নেওয়া হচ্ছে, তবে আমি খুবই দেখলাম যে এটা একটা প্রচেষ্টা নেওয়া হচ্ছে, এটা খোঁজ খবর করা হচ্ছে। সরকারের তো খুবই অল্প সময় পার হলো, আজকে 2.5 মাস মাত্র। 2.5 মাস এর মধ্যে কিন্তু এটা খোঁজ খবর নেওয়া হচ্ছে। আমি জানি যে কারা এগুলি নিয়েছেন, কারা এবং অপচয় করতেছে, কারা অপচয় করছেন, কারা সরকারি গাড়ি ব্যবহার করছেন, ওই লোন নেওয়ার পরেও এবং সরকারের কাছ থেকে তার খরচপত্র নেওয়ার পরেও কারা সরকারের গাড়ি ব্যবহার করছেন, এগুলি খোঁজ খবর নেওয়া হচ্ছে। আমার মনে হয় এই ব্যাপারে খুব তাড়াতাড়ি আপনারা ভালো কোনো সিদ্ধান্ত পাবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। বদিউর রহমান, আপনি যদি একটু বলেন, ভঙ্গুর অর্থনীতির উপর দাঁড়িয়ে এই সরকার প্রথম দায়িত্ব নিয়েছে। ভঙ্গুর অর্থনীতি আমরা বলতে পারি, কারণ অতীতে আমরা লুটপাট দেখেছি, এবং আপনি ইন্টেরিয়াম গভর্নমেন্টের প্রফেসর ইউনূসের সরকারের কথা বলছেন যে এরা দেশটাকে শেষ করে দিয়েছে। এই বাস্তবতায় এই ভঙ্গুর অর্থনীতির উপর দাঁড়িয়ে যার যাত্রা শুরু, অর্থনীতির চাকা যে চাঙা করা কিংবা রাজস্ব বাড়ানোর ক্ষেত্রে মাঠ প্রশাসন কি ভূমিকা রাখতে পারে? আপনার মিডিয়া কতটুক নিউট্রাল হন আপনারা আমি জানি না, সেগুলা বললে আপনারা আবার অসন্তুষ্ট হন কিনা। মিডিয়ার মধ্যে পক্ষপাতিত্ব, আমলা যেরকম দলীয়করণ করার পরে দুটা ভাগ হয়ে গেছে, বিভাজন হয়ে গেছে, আলী মোনা, বাজাদ মোনা, জামাত মোনা, মিডিয়াও তো সে অবস্থায় আছে। মিডিয়া তো ফেয়ার হতে পারছেন না আপনারা। আমি একই মিডিয়াকে দেখলাম যে শেখ হাসিনার আমলে তার সেখানে গিয়ে তার পুঁটি মাছে, তার লেকের পুঁটি মাছে হাতি সমান ডিম পারে কিনা এটাও আপনারা হাইলাইট করতেছেন, আবার সুর ফলটাই এখন আরেকটাতে চলে যাচ্ছেন। যদি আপনি সত্য কথা বলেন, বঙ্গুর অর্থনীতি কোনটা বঙ্গুর কোনটা বঙ্গুর না, এগুলো আপেক্ষিক। আমরা হুট করে পলিটিশিয়ানের মতো ফ্যাসিস্ট যেমন বলি না, হুট করে স্বৈরাচার যেমন বলি না, তেমন করে তেল মারাতে তো ওস্তাদ হতে চাই না। আপনি নিউট্রালি করলে প্রত্যেকটা সরকারের, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে একজন আরেকজনকে আমরা সহ্য করতে পারি না, প্রতিহিংসা রাজনীতি বেশি। মনে করেন শেখ রেহানাকে একটা প্লট দেওয়া হলো, এমন বরাদ্দ দেওয়ার পরে বিএনপি ওটাকে ক্যান্সেল করলো, বাজার ক্যান্সেল করে ওইখানে থানা করলেন ধানমন্ডিতে, এবং সে থানা উদ্বোধন করতে খোদ প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গেলেন। দরকার ছিল না। তার প্রতিশোধ নিতে গিয়ে বেগম খালেদা জিয়াকে মইনুল রোনা কোথান বাড়ির থেকে ক্যান্টনমেন্টের ভেতর থেকে অনেকটা অসৌজন্যমূলকভাবে উচ্ছেদ করা হলো। সরকারি বাড়ি ছেড়ে দিলে সেটা ভালো। এখন তারেক রহমান সাহেব যদি জিয়াউর রহমান সাহেব মারা যাওয়ার পরে সরকার থেকে যে বাড়িটা দিয়েছে সেটা যদি উনি ছাড়িয়ে দেন, সেটা একটা মহানুভবতার ব্যাপার হবে, সেটা অন্য জিনিস। কিন্তু এই প্রতিহিংসাগুলা রাজনীতির, এটা যদি কমে আসে, যেটা এখন একটা আমরা ভালো আলো দেখতেছি, কেমন যে নাইদের বাসায় যাওয়া, শফিক সাহেবের বাসায় যাওয়া, সংসদে তাদেরকে যথেষ্ট পরিমাণে কথা বলতে দেয়া, তাদের সহযোগিতা চাওয়া এবং কমিটি গঠনে তাদেরকে নিয়ে কমিটি করা, একসাথে থাকবো, এগিয়ে যাব। এদিকে আবার আমার একটু ভিন্ন মূল্যায়ন আছে, পলিটিক্যাল মূল্যায়ন। সেটা হইলো এখানে দল তো দুইটা না। এখন যে বিরোধী দল আছে বাজাই, বাংলাদেশ জামাতে ইসলামী বাজাই, আর যে ট্রেজারি বেঞ্চে আছে বাজাদ, বাংলাদেশ জাতীয় দল, এরা তো এক দল, এরা তো ভিন্ন দল নয়, এরা তো এক দল। এই বাজাইরা যাতে উঠার জন্য, ক্ষমতায় আসার জন্য প্রেসিডেন্ট জিয়া গোলাম আজমকে বাংলাদেশে আসার সুবিধা করে দিল, তারপরে যাইয়া বাকশাল বন্ধ করার পর বহুমন্ত্রী রাজ দিল। এই বাজাই একটু রহমতের জন্য বিএনপির পিছনে গুড়গুড় করছে। এখন যেহেতু একটা খারাপ কাজ করেছে অর্ডিন্যান্সের মধ্যে, এটা তারেক রহমান সাহেবকে কারা বুদ্ধি দিচ্ছে, আওয়ামী লীগ নিষিদ্ধকরণের যে অধ্যাদেশ পাশ করেছে, এটা ঠিক হয় নাই। কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে নাই, ইভেন কি জামাতও না। ভোট ফেয়ার হবে, ভোটে উইড আউট হয়ে যাক। হ্যাঁ, তো এই খারাপ কাজটার ফলশ্রুতিটা আলটিমেটলি তাদের উপরে। তো এখন তো এক দল দুই ভাগ হয়ে কাজ করতেছে। কিন্তু অর্থনীতির অবস্থা কি আপনি মনে করেন? অর্থনীতি আপনার অর্থনীতি যথেষ্ট কাজ তো হয়েছে। কিছু জিনিস আছে আপনার
এই অস্বীকার করলে হবে না, একজনের কামল একটা হয়েছে। যেমন এরশাদ যে উপজেলা করেছে, জি। এটা একটা চমৎকার কাজ করেছিল না? জি। সৈরা স্যার বলেন যাই বলেন, উপজেলা লেভেলে বিচার নিয়েছে, চমৎকার কাজ ছিল না? হ্যাঁ, কিন্তু যেই এরশাদ মার্শাল ল ডেকে বাজার থেকে ক্ষমতা নিয়েছে বিএনপি থেকে, সেজন্য বাজার ক্ষমতায় আসার সাথে সাথে 5 মিনিটের মধ্যে উপজেলা রেজুলেশন করে বাদ দিয়ে দিছে। আমি তখন বিজিপিএসের ডেপুটি কন্ট্রোলার, আইবুর রহমান ক্যাবিনেট সেক্রেটারি আমাকে টেলিফোন করলেন যে এটা ছাপাই দিতে কতক্ষণ লাগবে। আমি বলি স্যার এটা 5 মিনিটের ব্যাপার, আপনার যে অফিসার আছে। তো এই জাতীয় প্রতিহিংসামূলক কাজ, ভালো কাজটা রাখতে হবে, এখন করুক না। হাইকোর্টগুলো আপনি প্রত্যেক ডিভিশনাল হেডকোয়ার্টারে নেন, যে 44 লক্ষ 45 লক্ষ বিচার আছে, আবার উপজেলায় বিচারটা দেন। ওই এরশাদ করছে বলে কি গুণা নাকি? এরশাদ যে বেড়িবাদ করছে সেটা তো ভালো না, সেটা তো আছে। তো ভালো কাজটা অন্যেরও ধরতে হবে, সেটা যদি খেয়াল করেন, তো অর্থনীতি চাঙ্গা করবার ক্ষেত্রে যদি এটা মানেন, তাহলে দেখবেন যে সব দিকে একটা সমন্বিত উপকার আসবে। আর পাচার বলেন, আমরা রাজ পরিবারের পাচারের ইতিহাস জানি না, ফেরত আনছে কিছু জানি না। তা আপনি যদি পাচারের জন্য শক্ত হন, তাহলে দুই রাজ পরিবারের মধ্যে লড়াই থাকলে আপনি বাকিটাও ধরবেন, সবটা ধরেন। মানুষের চোখ কান খোলা থাকবে, বুঝবে হ্যাঁ আপনি কী করছেন। তাহলে মানুষ এই যে বাহাবা দিচ্ছে, ভালো করতেছে, যেহেতু ভালো করতেছে, আবার পরে যদি আপনি একচোখা হয়ে যান, আবার একদিকে যাবেন, তখন বলবে যে না এটা তো আর মিলতেছে না। অতএব চাঙ্গা করতে হইলে চাঙ্গা সব দিকে হতে হবে। অসংখ্য ধন্যবাদ। বিজন কান্তি সরকার, কি বলবেন আপনি? অর্থনীতির যে ভিত, অর্থনীতি তো মানে এটা ভঙ্গুর অবস্থায়। আমি মানে বড় অর্থনীতির ছাত্রও না, বা অর্থনীতির বিশদ আমি বলতে পারবো না। তবে এইটা ঠিক যে অর্থনীতির অবস্থা খারাপ ছিল, বিশেষ করে 5 তারিখে উনি যখন দেশ ছেড়ে চলে গেলেন, তারপরে বেশ খারাপ অবস্থায় ছিল। এবং এইটা আমি যেটা শুনেছি যে অন্তর্বর্তীকালীন সরকার কিছুটা সামলেছেন, এখন আবার সামলানোর চেষ্টা করা হচ্ছে সবগুলি। কিন্তু অর্থনীতি তো একদিনেই আমি বিশ্বাস করি যে একদিনের মধ্যেই আপনি ভালো কিছু করতে পারবেন না। এটার জন্য স্বচ্ছ প্রশাসন লাগবে, স্বচ্ছ মানে ফাইন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন লাগবে, এবং জবাবদিহিতা লাগবে। একটা কথা এসছে যে আমরা যে কোনো বিষয়ে মনিটরিং সিস্টেম ডেভেলপ করতে হবে। খালি একটা কথা বললেই হবে না যে কাজটা করে ফেলেন, কাজটা আমরা করছি কি না এটাকে তদারকি করতে হবে, এবং এই তদারকিটা ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী রেগুলার এগুলি নিয়ে, যারা এগুলির উপরে যারা মানে জানাশোনা মানুষ, যারা সেইভাবে কাজ করে অভ্যস্ত, তিনি দলের হোক বা বাইরের হোক, ইনি কিন্তু ডেকে তাদের সাথে বৈঠক করছেন, এবং উনি নিজেও জানতে চেষ্টা করছেন, তাদের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন, এবং সে অনুযায়ী এগুলো পরিচালনা করার উনি চেষ্টা করছেন। আমরা খুবই আশাবাদী যে এই ভঙ্গুর অর্থনীতি একটা পর্যায়ে আমরা মাথা তুলে দাঁড়াতে পারবো। এবং সেই ক্ষেত্রে পাচার বন্ধ কিংবা বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনবার যে বিষয়টি, সেগুলিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেগুলিতে একেবারে যে নেওয়া হচ্ছে না তা না, সেগুলি আছে খুবই অল্প সময়ের ব্যাপার, তো মাত্র 2-2.5 মাস। এর মধ্যে আপনি একেবারে চূড়ান্ত ভালো মন্দ সিদ্ধান্ত আনতে পারবেন না। তবে আমরা আশাবাদী যে সব জায়গাতেই ভালো কিছু কাজ করার চেষ্টা করছেন, এবং শুরু হয়েছে, এবং এটা ফলপ্রসূ একটা ফলাফল আমরা পাবো। জনাব বদিউর রহমান, আবার আপনার কাছে ফিরবো। বর্তমান সরকার অনেকগুলো সামাজিক কর্মসূচি গ্রহণ করেছে, ফ্যামিলি কার্ড, অন্যান্য। এইসব সামাজিক কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনারদের সমর্থন ও ভূমিকা কিন্তু কতটা, কি মনে করেন আপনি? এগুলো নিয়ে তো ওই যে আমার কিছু ভক্ত মাঝে মাঝে গালিগালাজ করে, যে এক কথা বারবার বলেন কেন। এখন এত টিভি, এরা একই কথা বারবার জিজ্ঞেস করে, না বলে কি করব। একটা পজিটিভ দিক হইল, রাইট ওর রং সেই ইলেকশন আসবে আরও পরে, মাস 6 যাক, কিন্তু পলিটিক্যাল কমিটমেন্ট, নির্বাচনী ইশতেহার এবং পলিটিক্যাল কমিটমেন্ট যেটা দিয়েছে, এটা তড়িৎ গতিতে ফুলফিল করতেছে, এটা একটা পজিটিভ দিক। যে কার্ড দেয়া, হ্যাঁ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এগুলা ভালো। কৃষক কার্ডটা তো সবচেয়ে ভালো। যদি এটা দলীয় মাস্তান, ফান্ডা গুন্ডা, আওয়ামী লীগে আলীর মাস্তান, আলীর গুন্ডা, এরশাদ দলে তার গুন্ডা, বাজাদ আমলে বাজাদের গুন্ডা ফান্ডার মধ্য থেকে যদি এটাকে ফ্রি রেখে দেয়া যায়, তাহলে এটা একটা বিরাট বড় কাজ হবে, নাম্বার 1।
নাম্বার 2, সোশ্যাল সেফটি নেটওয়ার্কের মধ্যে ওভারল্যাপিং হচ্ছে কিনা সেটা একটু দেখার বিষয় আছে। অনেকগুলো আছে তো, কাবিকা, বিজিডি, তারপরে যাইয়া বিধবা ভাতা, এখন ফ্যামিলি কার্ড, এগুলা যেন ওভারল্যাপিং না হয় দেখতে হবে, কারণ রাষ্ট্রের অর্থের ব্যাপার আছে। রাইট। থার্ড পয়েন্ট একটা জিনিস, যে সরকার যদি অপ্রিয় না ভাবে পরে আবার আমার বেকায়দায় না ফেলে এনারা, সরকারের খোঁজ প্রতিভূ আছে, সেটা হইল এখানে দেখার বিষয় আছে ফ্যামিলি কার্ডের মধ্যে দলীয় মাস্তান পোষা আর একটা শ্রেণী পোষা হচ্ছে কিনা। সামনে ইলেকশন আছে, সেই ইলেকশনের জন্য এগুলো বিনিয়োগ কিনা। যেমন সিটি কর্পোরেশনগুলা পটাপট বিশ্বস্ত লোককে দখল করে ফেলছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরটা হুট করে চেঞ্জ করে ফেলছে। তো এগুলো আবার দলীয় সরকার দলীয় হবে, কিন্তু প্রতিষ্ঠান যেন দলীয়করণ না হয়, এই পজিটিভ কাজগুলো যেন নেগেটিভ ইম্প্যাক্ট না ফেলে, না যায় মাস্তানের মধ্যে, ব্যবসার মধ্যে, টাউট বাটপারের মধ্যে। কারণ আমরা সবসময় তো দেখি আলির সময় আলির, বাজাতের সময় বাজাতের, পান্ডা গুন্ডা মাস্তানে ভরে যায়। আমি যে গ্রামে এবার কয়েকবার গিয়েছি, হ্যাঁ, গত 2 মাসে 3-4 বার গেলাম। তো সবচেয়ে মজার জিনিস হচ্ছে গ্রামের যারা শাসা বুসা রাজনীতি করে, চা দোকানে টিভি আছে, এরা খুব সচেতন। তো একজন কমেন্ট করতেছে যে আলির সময় তো মাস্তান ছিল, যে ইয়াবা টিয়াবা ব্যবসা করছে, কিন্তু সে সময় একটা সুবিধা ছিল, তাদের কিন্তু নেতা ছিল, কর্মীকে কন্ট্রোল করত। এখন এই বাজারদের সময় সে দেখতেছে সবগুলা নেতা। কথাটা কিন্তু গভীরভাবে পর্যালোচনার বিষয় আছে। চেইন অফ কমান্ড যদি পার্টির মধ্যে না থাকে, সব যদি নেতা হয়ে যায়, তাহলে কি হবে? সমস্যা দেখা দেবে। সমস্যা দেখা দিবে। এবং আরেকজন কমেন্ট করতেছে, আমি খোঁচাই খোঁচাই খাতির জমায় গ্রামে গরুর ঘাস তুলছি, তো এই জন্য ওগুলোর সাথে খাতির হয়, ফিস চুলকায় কথা বাইর করি। বললো যে ও আগে তো পাকিস্তান আমলে বাপের জমি বিক্রি করে ইউনিয়ন পরিষদের মেম্বার হইতো, চেয়ারম্যান হইতো। এখন অমুক যে কাউন্সিলর হইতো, কাউন্সিলর হওয়ার পরে গাড়ি কিনে ফেলছে। ওর বাপ তো কামলাগিরি করতো, মানুষের চোখে পড়ে। তো এখন রাজনীতি যা সবচেয়ে বড় ব্যবসা, এখন সেই ব্যবসার মধ্যে এই কার্ডগুলো কোনো পুঁজিতে যাবে কিনা, যে মাস্তান এলাকার ভোটে দাঁড়াবে সে এটাকে ইউটিলাইজ করবে কিনা। একটু শুনে আসি আমার শুনে। বিজন কান্তি সরকার, আপনি কি বলবেন? আমার মনে হয় যে আমি- তারেক রহমান এরই মধ্যে বলছেন যে দলীয়করণের বাইরে তিনি সর্বসাধারণের জন্য এই কাজটি করবেন। হ্যাঁ। এটা আমি এই বিষয়টা হয়তো আমার শ্রদ্ধাভাজন বদিউর রহমান সাহেব লেটেস্ট যে আমরা কিভাবে কাজটা করছি, এটা তো ওনাকে আমরা বলতে পারি নাই, বা উনিও হয়তো জানেন নাই। এটা কিন্তু কোনো দলীয় কর্মীর মাধ্যমে এটা করা হচ্ছে না, এটা অটোমোশন পদ্ধতিতে করা হচ্ছে, সবটাই কম্পিউটারাইজড। একটা এলাকার বেসলাইন সার্ভে নেওয়া হচ্ছে ফ্রম স্ট্যাটিস্টিক্যাল ডিপার্টমেন্ট কম্পিউটারের মাধ্যমে, এবং সেইখানে যে ফলাফল আসছে সেই ফলাফলের ভিত্তিতে কিন্তু কার্ড দেওয়া হচ্ছে। কাজেই সেখানে এই যে আমাদের চিরাচরিত একটা ধারণা ছিল যে কার্ড দিলে পরে নিশ্চয়ই দলীয় কর্মীরা লিস্ট বানাবে, সেখানে এমপি সাহেব সেটা ফরওয়ার্ড করবে বা সুপারিশ করবে, এটা কিন্তু অ্যাবসেন্ট আছে। এবার একদম সম্পূর্ণভাবে টেকনোলজির সাহায্য নিয়ে এই কাজটা করা হচ্ছে। কাজে আমরা এখন পর্যন্ত কোনো অভিযোগ কিন্তু পাইনি যে আমাকে কার্ড দেওয়া হয়েছে অন্যকে দেওয়া হয়নি, বা অন্যকে দেওয়া হয়েছে আমাকে দেওয়া হয়নি, যার পাওয়ার উপযুক্ত না সে পেয়েছে আমি পাইনি, এরকম অভিযোগ আমি পত্রপত্রিকায়ও দেখি নাই, আমি জানি না আপনারা দেখেছেন কিনা। কাজেই এইবার একটা ভিন্নভাবে এই কাজটা করা হচ্ছে, এবং এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর মাথা আমি থেকে একটু এসছে। সাপ্লিমেন্ট করি Yes. কাইন্ড পারমিশন। সেটা হলো রিক্রুটমেন্ট বা সিলেকশনটা বা বিতরণটা এভাবে হচ্ছে। আমার বক্তব্যটা হলো এটাকে পুঁজি করে দলীয়রা এটা বেনিফিট নেবে কিনা, না। যে তোমাকে আমি করাই দিলাম ভোটের সময়, নিতে পারছে এটা না, কিন্তু নিতে আমি পারছে করাইছি না। জি, আমার জি, পার্টি করাইছি, এটা কিন্তু সেটা- জানে মানুষ যে হ্যাঁ, এটা এবার বিজন যেভাবে কান্তি হচ্ছে নিতে পারছে না, এবং তারা কেউ কেউ নাখোশ আছে, তারা যে পারছে না এই জন্য অনেক কর্মী সমর্থক কিন্তু নাখোশ আছে যে তারা একটু খবরদারি করতে পারছে না। কিন্তু কাজটা কিন্তু খুব ফেয়ার হচ্ছে বলে এটা অবশ্য সাধারণভাবে আমাদের মনে হয় যে সরকারি কাজ নিশ্চয়ই কেউ এটাতে স্বজনপ্রীতি, তারপরে কোনো টাকা পয়সা নিয়ে কাজটা করছে কিনা, এটা কিন্তু আমাদের একটা দীর্ঘদিনের যে প্রচলিত ধারণা সেটা আছে। কিন্তু এবার কিন্তু এটা ভঙ্গ করে দেওয়া হয়েছে, এবার একটা ভিন্ন পদ্ধতিতে এটা করা হয়েছে যাতে কারোর এই সুযোগটা না থাকে। মানে হ্যাঁ। মধ্যস্বত্বভোগী যেন মধ্যস্বত্বভোগীরা, কোনোভাবে হ্যাঁ। এবং এখন পর্যন্ত কিন্তু নাই, এটা আপনারা খুঁজ নিয়ে দেখতে পারেন যে এই সবগুলি কার্ডই কিন্তু ওইভাবে করা হচ্ছে, এবং ওইখানে ওভারল্যাপিংও হচ্ছে না, কারণ সেই সফটওয়্যারও সেখানে তৈরি করা আছে। এবং এটাও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এবং তার যে বিশেষজ্ঞ দল আছে তারা কিন্তু এই কাজটা করছেন,
এবং আমরা যারা বিশেষ করে সরকারি কর্মচারী যারা, তারাও কিন্তু খুব সহযোগিতা করছেন, তারা শিখছেনও অনেকে এই জিনিসটা। এটা একটা নতুনভাবেই করা হয়েছে যাতে এই ঘটনাটা না ঘটে। এবং আমার মনে হয় যে এই ধারণাটা ভুল হবে যে এখানে কোনো নেপোটিজম বা দলীয়করণ এগুলি কাজ করছে, আপাতত করছে না। সামনে কি হবে আমি জানি না, আমি আশাবাদী সামনেও কিছু হবে না, ভালো কিছু হবে। জনাব বদিউর রহমান কি মনে করেন? আপনি গুড বলেছেন শব্দটা, আমরা আপনি গুড বলেছেন শব্দটা। না, এটা যদি এভাবে হয় এটা তো এবং কন্টিনিউ রাখা অবশ্যই ভালো। ওই যে একটা কথা বলি না, মনিটরিং এবং কন্টিনিউয়াস ওয়াচডগ করা। কারেক্ট। আমার একটা সৈয়দ শামীম আহসান সাহেব আমার একজন প্রিয় সচিব, 4 জনের মধ্যে স্যার এফ রহমানের নাতি। তো সৈয়দ শামীম আহসান সাহেব যখন পানি সম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, তখন উনি আমাকে ওই যে এরশাদ উপজেলা করল পর, ওনার বাগে 2টা উপজেলা পড়েছিল, একটা সিঙ্গের আর একটা রংপুরের ওইদিকে সাদুল্লাপুর। আচ্ছা, সাদুল্লাপুর গাইবান্ধার। গাইবান্ধার, হ্যাঁ। তার মানে আপনি একটা মানিকগঞ্জে একটা গাইবান্ধায়। জি। তো ওটা এক সচিবকে এরকম জেলা ভাগ করে দিয়েছে। তো উনি আমাকে নিয়ে গেছিলেন সিঙ্গেরে। নিয়ে যাওয়ার সময় উনি আমাকে বলতেছেন, তোমাকে সাথে নিয়ে যাচ্ছি, আমার মাথায় যেটা না ঢুকে, তুমি আরো বাচ্চা, তোমার মাথা আরো সতেজ, তুমি সেগুলা খেয়াল রাখবা। তোমাকে মনে রাখতে হবে হোয়াট ইউ ওয়ান্টেড টু সি বাট হোয়াট ইউ রিয়েলি স। তুমি যাওয়ার আগে কি প্রত্যাশা করছো, কেমন দেখবে নতুন, আর কি দেখেছো সেখানে গিয়ে, কি দেখেছো সেটার ফারাক কতটুক সেটা তুমি নোট করবা। তো আসার পরে উনি রিপোর্ট তৈরি করতে বললেন। রিপোর্ট তৈরি করার পরে উনি ফ্যাক্টলেস করে দিলেন। এই 10 মিনিটের মধ্যে বললো যে এটা ক্যাবিনেট সেক্রেটারির কাছে পাঠিয়ে দাও। তো পাঠাইয়া হাতে হাতে পাঠাইতে বলার পরে উনি কিন্তু 10 মিনিট পরে আবার টেলিফোন করছেন যে এটা দিয়েছ কি না, কারণ সবাই উনি দিয়ে দিবেন। তারপরে পৌঁছানোর পরে উনি আবার ওখানে টেলিফোন। এই যে মনিটর করে এটাকে কনফার্ম করা, জানা, একটা ওয়াচডগ থাকা, দ্যাট ইজ মোর নেসেসারি। এবং এই সব সামাজিক কর্মসূচিতে একটা গল্প বলি সংক্ষেপে, ইন্টারেস্টিং। সেটা হইলো মনিটরিংটা এবং ডিউটিটা এমন যে হুজুর মার্কা দারোয়ান রাখছে মুনিব বাড়িতে নাইট ডিউটি করার, রাত্রের প্রহরী। তো রাত্রে পরের দিন ওই মালিক প্লেনে করে বিদেশ যাওয়ার কথা। সকালে এই দারোয়ান বলতেছে আপনি এই প্লেনে যাবেন না। কারণটা কি? বলে যে আমি স্বপ্নে দেখলাম এই প্লেনটা ক্র্যাশ করবে। ওর কিন্তু নাইট ডিউটি, রাত্রে গার্ড হওয়ার কথা। তো এখন এটা কি পরিষ্কার দেওয়া দরকার, উনি আর জান নাই আসলে ওই প্লেনটা ক্র্যাশ হয়েছে। তো পরের দিন তার রিওয়ার্ডটা হয়েছে হি ওয়াজ ডিসমিসড। কারণ নাইট ডিউটিতে যে পাহারা থাকার কথা, সে যত পীর বুজুর্গানো হোক, তার স্বপ্ন দেখা চলবে না। তো এইখানে কাজ ভালো, আপনার অ্যাপ্রোচ ভালো, ডেলিভারি ভালো, কিন্তু আপনি কতটুক সেটা মনিটর করছেন। যেমন মঙ্গার সময় বেগম খালেদা জিয়া শেষ আমলে আমার বাগে নীলফামারীতে পাঠাইছিল আমাকে। কেমন ডিসি তো আছে, তারপরে মঙ্গার ডিউটিতে আমাদের এই 5 জেলাতে 5 জন সচিব দিয়েছে। তো দিয়ে কি জন্য আমাদেরকে গাইডলাইন দিয়ে দেওয়া হলো যে শুধু ডিসি সাহেব দিয়ে, শুধু পলিটিক্যাল এমপি দিয়ে মঙ্গারটা না, আমরা ওয়াচডগ হিসাবে পাঠাচ্ছি, চোখ কান খোলা রাখবা। এবং খোলা রাখতে গিয়ে দেখা গেল মনিটর করতে গেলে পাল্লা যে চাল দিতেছে, পাল্লার নিচে চুম্বকের বড় পাথর দিয়ে ওইখান দিয়ে ফাঁকি দিতেছে। তা আপনি পাল্লা উল্টে দেখবেন ওই যে হোয়াট ইউ ওয়ান্টেড টু সি বাট হোয়াট ইয়ার ইউ স। তা আমি এখানে জায়গা যখন দেখলাম পাল্লাতে মারতেছে, সবাই নিয়ে যাচ্ছে, হট করে বললাম যে পাল্লা উল্টাও, দেখা গেলো বিরাট এক চুম্বকের পাথর দিয়ে কম দিতেছে। সেই জন্য মনিটরিংটা খুব দরকার। বিজন কান্তি সরকার, মনিটরিংটা খুব জরুরি। এইসব সামাজিক কর্মসূচি রাখায় এই ক্ষেত্রেই তো জেলা প্রশাসকদের একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমি তো এটা বলেছি যে মনিটরিংটা করার নির্দেশনা আছে, এবং জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার বা অন্যান্য দপ্তরের যারা কর্মকর্তা, তারাই মনিটরিংটা করবেন। তার জন্যে মনিটরিং সিস্টেম এবং মনিটরিংয়ের জন্য তাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে। এবং কোনো কাজই একেবারে যে আনচ্যালেঞ্জ যাবে তা না, সবগুলি দেখা হবে। আর আমার বিশ্বাস যে আমাদের প্রধানমন্ত্রী এবার যে আন্তরিকতা নিয়ে জেলা প্রশাসকদেরকে, শুধুমাত্র জেলা প্রশাসকদের বলেছেন, কিন্তু উনি তাও বলেছেন যে আজকে আপনারা এখানে এসছেন, আপনাদের কাছে যা বলা হচ্ছে এটা বাকিদের কাছেও প্রবাহিত করতে হবে। এবং জেলা পর্যায়ে যারা অন্যান্য কর্মকর্তা আছেন তারা নিশ্চয়ই এখন
মিডিয়ার বদৌলতে, টেকনোলজির অবহিত হবেন, বদৌলতে তারা হ্যাঁ, জানেন, অবহিত হবেন, এবং সেটা কিন্তু হবে আমার বিশ্বাস। এবং মনিটরিং তো একটা কন্টিনিউয়াস পদ্ধতি, এটা শুরু করা এবং এটাকে আরও উন্নত মানের করা ধীরে ধীরে আমরা করতে পারবো বলে আমরা মনে করি। আমরা আবার এটাও মনে করি যে জনাব বদিউর রহমান সাহেবের মতো যারা আছেন তারাও তো এটা লক্ষ্য রাখবেন এবং তারাও মিডিয়াতে কথা বলবেন, তারাও কিন্তু আমাদের অনেক ফর্মুলা বাড়তে দিবেন, আমরা সেটাও সাদরে গ্রহণ করব জি। এবং সেটা করেই কিন্তু আমরা কাজ অগ্রগতি করব। সরকারে যারা আছে শুধু তারা না, দেশের সবার আগে হচ্ছে জনগণ, জনগণের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ তাদের কথাও কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং এই সরকার মনোযোগ শোনার জন্য রেডি আছেন এবং সেটার ভিত্তিতেও কাজ করা হবে এবং সেইটাও আমরা আমাদের কাজের মধ্যে অন্তর্ভুক্ত করব তাদের বক্তব্যটা। অসংখ্য ধন্যবাদ জনাব বদিউর রহমান, যে কথা বললেন আপনাদের আমরা তো- কথাও প্রতিফলন আমরা তো- ঘটবে। শুনেন, আমরা তো যে ব্যুরোক্রেট সার্ভান্টসটা পলিটিক্যাল মাস্টার্সদের অনেক কথা আমরা শুনি, আমরা কাজ করার সময় তো যথেষ্ট এক্সপিরিয়েন্স করেছি। হোয়াট বিজন ইজ টেলিং নাও, এটা এক জাতীয় হবে। নাও হি ইজ পার্ট অফ পলিটিক্যাল গভর্নমেন্ট, বাট হোয়াইল হি ওয়াজ এ ব্যুরোক্রেট তখন আরেক রকমের রোল ছিল। তো এইগুলো প্রপারলি কন্ট্রোল করা, গাইড করা, এটা যারা ব্যুরোক্রেসির থেকে গিয়েছে তাদের তো একটু নলেজ আছে এরা কতটুকু নিউট্রাল ওইতে কাজ করবে। কারণ এক পেশে যদি হয়ে যায়, বাজাদ মোনা সবগুলো দিয়ে যদি চলে, আরেকটাকে জামাত মোনা আলিমোনা বলে যদি আবার তাকে সাপ্রেস করার চেষ্টা করে, তাহলে কিন্তু একটা ক্ষোভ থেকে যাবে, সেগুলোর ব্যাপার থাকবে। এই ক্ষোভ নিরসনে আমি মনে করছি যেটা এখন ব্রেক থ্রো চলছে, জি। ইফ ইট কন্টিনিউস, হ্যাঁ। if it does really continue, হ্যাঁ, then তাহলে- it will be a good symptom. এবং দেশের জন্য সেটা কল্যাণ হবে। হ্যাঁ, বিজন কান্তি এটা তো সরকার। হবেই, কারণ হচ্ছে আপনাকে একটা জিনিস দেখতে হবে যে যারা সংসদ সদস্য, যারা মন্ত্রী, তারপরে যারা ধরেন স্থানীয় সরকার সমূহের ইলেকশন এখনো হয়নি, হবে, এটা তারা তো জনপ্রতিনিধি। জনপ্রতিনিধির একটা সুবিধা হচ্ছে যে এরা জনগণের প্রতিনিধি, আর আমলারা হচ্ছে জনগণের সেবক এবং তারা পেইড পিপল অ্যাকচুয়ালি। আমাদেরকে বেতন দেওয়া হচ্ছে, এই বেতনের পরিবর্তে তারা কাজটা করছেন। গাইডলাইন আছে, একটা সুশিক্ষিত কর্মী বাহিনী, তারা কাজটা করবে। এই দুইয়ের সমন্বয়টা যারা প্রপারলি যে সরকার করতে পারেন তারাই সফল হবেন এবং আমার বিশ্বাস যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং তার যে অ্যাসোসিয়েট যারা আছেন তাদের মধ্যে এইবার এই জিনিসটা কাজ করার একটা প্রবণতা আমরা লক্ষ্য করছি এবং তাদেরকে সেভাবে কাজ করতে বলা হচ্ছে। এখন পলিটিক্যাল মাস্টার যারা থাকবেন তাদেরকে তো অবজ্ঞা করা যাবে না, তাদের অনেক লায়াবিলিটি থাকে, তাদের পিছনে বিরাট কর্মী বাহিনী কাজ করেছে, তাদের সুযোগ সুবিধা, এমপ্লয়মেন্ট অপরচুনিটি এগুলি তৈরি করাও কিন্তু দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু সেটা যেন কোনো মতেই একটা অন্যায় কোনো কাজের মাধ্যমে এটা যেন না হয়, সেই জন্যে তাদের জন্যে জব অপরচুনিটি, তাদের অন্যান্য দেশ মানে গঠনে তাদের কার্যক্রম। যেমন আজকে উনি একটা কথা বলেছেন খাল খননের ব্যাপারে, উনি বলছেন যে বিভিন্ন জায়গায় ওই যে ভেকুম মেশিন মানে এক্সকাভেটর দিয়ে কাজ করা হচ্ছে অনেক জায়গায়। উনি কিন্তু বলছেন যে দেখেন আমি কিন্তু এটা পছন্দ করছি না, আমি মনে করছি যে ওই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে যেরকম জনগণকে উদ্বুদ্ধ করে পার্টিসিপেট করা হয়েছে, তাতে দুইটা ঘটনা ঘটছে। মানুষ পার্টিসিপেট করছে প্লাস তারা কিছু বেনিফিট পাচ্ছে, তাদের একটা কাজ হচ্ছে, হ্যাঁ রোজগারের সুযোগ হচ্ছে। কাজে এই যে ওনার যে ধারণাটা যে এখন তো যন্ত্রের মাধ্যমে কাজ করলে খুব তাড়াতাড়ি অনেক কিছু করা যায়, একবারে খুব অ্যাডভার্স সিচুয়েশনে একটা খাল তৈরি করা যাবে, কিন্তু পিপলের পার্টিসিপেশন কিন্তু গুরুত্ব দিচ্ছেন এবং পিপল যেন এটা ওন করে জিনিসটা। কাজেই আমরা মনে করি যে অনেক কিছু পাল্টে যাবে এবং পরিবর্তনের হাওয়া এরই মধ্যে শুরু হয়ে যাবে, অনেক কিছু পাল্টে যাবে এবং এটা ভালোভাবে পাল্টে যাবে। অসংখ্য ধন্যবাদ বিজন কান্তি সরকার এবং বদিউর রহমান আমাদের এখানে এসে মূল্যবান অনেকগুলো কথা বলবার জন্য।